আগেই আপনাদের বললাম যে এই বিমানে, এই অভিশপ্ত বিমানের ফার্স্ট অফিসার কো পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার। তার বিমান চালানোর অভিজ্ঞতা 1100 ঘন্টা। বাঙালি পাইলট শতভিসা বন্দ্যোপাধ্যায় একই দিনে এয়ার ইন্ডিয়ায় জয়েন করেছিলেন এই ক্লাইভ কুন্দানের সঙ্গে। তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন শতভিসা, দেখব। ক্যাপ্টেন ক্লাইভ কুন্দের আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন। 2016-তে আমরা এয়ার ইন্ডিয়া একসাথে জয়েন করি অ্যাজ কলিগস। আর 15 বছর ধরে আমি ওনাকে চিনি। আমরা একসাথে স্ট্রাগল করেছি চাকরি পাওয়ার আগে। আমরা একসাথে পড়াশুনো করতাম, এক্সাম দিয়েছি এবং আমরা চাকরি যখন পাই তারপরে আমি ওনার সঙ্গে অনেক টাইম স্পেন্ড করেছি এবং হি ইজ এ ভেরি ভেরি প্রফেশনেন্ট পাইলট। অনেক এক্সপিরিয়েন্স আছে ওনার, এবং ওনার সাথে যিনি ছিলেন ক্যাপ্টেন সাবরওয়াল, তিনিও প্রচণ্ড এক্সপিরিয়েন্স। কথা হয়েছিল এর মধ্যে কোনো মানে ওনার সঙ্গে আপনার? হ্যাঁ, উনি খুব ফিটনেস নিয়ে চর্চা করতেন। হি ইউজ টু ইট ওয়েল, স্লিপ অন টাইম অ্যান্ড হি ইউজ টু ওয়ার্ক আউট। তো ওনার ফিটনেস নিয়ে কোনো কোয়েশ্চেনই উঠতে পারে না। হি ওয়াজ একটা ফিগার যাকে পিপল উইল লুক অ্যাট অ্যান্ড আপ টু হিম ফর হিজ ফিটনেস গোলস। খুবই ভালো মানুষ ছিলেন, খুবই দক্ষ। কোনোদিন শুনিনি, কোনোদিন ওনার কোনো অসুবিধাও হয়নি ফর দ্যাট ম্যাটার। অ্যান্ড আ ভেরি প্রফেশনাল পাইলট, ভেরি ভেরি ওয়েল রেড, ভেরি ওয়েল এক্সপিরিয়েন্স। ওনার প্রায় অনেক ঘন্টা, ফিউ থাউজেন্ড আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো হি ইজ অ্যান অ্যাপ্ট পাইলট, আই উড সে। আর ওনার জায়গায় অন্য কেউ হলেও I would, can't say actually. He had lots of hours, many thousand of hours, very experienced pilots, yeah. আমি বিজেপির মুখপাত্র প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, আলটিমেটলি সিভিল এভিয়েশন যাই হোক না কেন তার মন্ত্রকের অধীনে তদন্তও করবে ডিজিসিএ বা বিসিএস। তো যার ফলে এই যে যাত্রীদের পরিষেবা নিয়ে, মেনটেনেন্স নিয়ে যা কমপ্লেন, এবং এই যে মানে চিরন্তন সমস্যাগুলো এভিয়েশনের, এয়ারপোর্ট ঘিরে, এর সমস্তর জন্য কিন্তু এভিয়েশন মানে মন্ত্রকই কিন্তু আলটিমেটলি জবাবদিহি করবে। প্রথমত হচ্ছে আজকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা দলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। যে সমস্ত ডাক্তারবাবুরা এখনও আহত অবস্থায় আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুটো বিষয়, একটা হচ্ছে মেনটেনেন্স, বিমান সংস্থাগুলোর মেনটেনেন্স, আর একটা হচ্ছে সরকারের যে নিয়ন্ত্রণের ব্যাপার। প্রথমত হচ্ছে যে এতক্ষণ যারা এক্সপার্ট আছেন তাদের কথাতে এটা পরিষ্কার হয়েছে, যতক্ষণ না ব্ল্যাক বক্সটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোথাও কী হয়েছে বলতে পারবো না। এবার আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু এটা কোনো জঙ্গল বা কোনো সমুদ্র বা এমন রিমোটে ভেঙে পড়েনি যে সেটা পেতে খুব দেরি হবে বা খুব অসুবিধা হবে, তো আমার ধারণা যে ব্ল্যাক বক্স পেলে এবার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। এবার যেখানে মেনটেনেন্সের কথা বলছেন, তো মেনটেনেন্স এখন আমরা সবাই জানি যে অধিকাংশ মানে প্রায় সবই বিমান সংস্থা প্রাইভেটাইজেশন হয়ে গেছে এবং তাদের এক এক কোম্পানি তাদের মতো আছে। তবে যেটা আপনি দেখাচ্ছিলেন যে এসি গরম বা এসি কাজ করছে না, আমার যেটা মনে হয় যে এটা কিন্তু সবসময় যে এসি কাজ করছে না এমন না, মানে একটা লেভেলে না, এসি বাদ দিন, এসি বা এন্টারটেনমেন্ট স্ক্রিন তো বিলাসিতা, কিন্তু আমি বলছি মেনটেনেন্স হচ্ছে কি না, এটাও কিন্তু এই প্রাইভেট মানে সেই কোম্পানি দেখবে তা নয়, আলটিমেটলি ডিজিসিএরই অধীনে শুধু নয়, তারা তাদের নিয়ন্ত্রণে চলছে এবং তারাই মানে সেটার কাস্টোডিয়ান। না, একদম, আমি তো স্বীকার করছি সেটা, এবং সেটা আরও দেখা উচিত। কারণ অনেক যাত্রীরা আমাদেরও অনেক সময় অনেক রকম, শুধু এটা না, অনেক রকম আছে, এবং সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও হওয়া উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই টাইপের অনেক রকম কমপ্লেন আসে, লেটে ছাড়া, অনেক সময় ভিআইপি আসতে দেরি হচ্ছে বলে বাকিদের বসিয়ে রাখা। তো এই সমস্তটাই সরকারি যে নিয়ন্ত্রণ সংস্থা তাদের আরও দেখা উচিত, এবং যাত্রী স্বাচ্ছন্দ্য যেটা, সেই যাত্রী স্বাচ্ছন্দ্যের আরও জোর দেওয়া উচিত। এই বিষয়ে সবার মৃত্যুই সমান দুর্ভাগ্যজনক, কিন্তু গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যাত্রীর মধ্যে 12 নম্বর নামটা তার, বিজয় রূপানীকেও আমরা হারিয়েছি। সুতরাং এর পরে অন্তত সাধারণ যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে যদি সরকার আরও মানে অগ্রণী ভূমিকা গ্রহণ করে, আরও অ্যাক্টিভলি কাজ করে, আমরা সবাই নিঃসন্দেহে নিশ্চিন্ত হব। আমি দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। প্রায় একই সময় দ্রুত ব্যাখ্যা দিয়ে সন্দেহ দূর করার দাবি জানিয়েছেন অখিলেশ যাদব। কোথাও কি বিরোধীরা নাশকতা বা অন্য কিছুর গন্ধও পাচ্ছে? সুমন্ত, আমি শুরুতেই বলি, কালো বুঝি রাত্রিবেলা বাড়ির সবার সাথে
এক টেবিলেই হয়েছে ডিনার হয়তো মায়ের হাতে, মেয়েকে দেখে হয়তো বাবা বলল কি ডেকে, কিরে, বলল মেয়ে, বাবা তুমি জলদি এসো ফিরে। মায়ের পায়ে প্রণাম করে মেয়ের গালে হামি, স্ত্রীকে হাতে খরচ দিয়ে বেরিয়ে এলো স্বামী। ফিক্সড ডিপোজিট, জামা, শাড়ি, ফ্ল্যাটের ইএমআই, কত ভাবি কালের কথা, কাল কি জানে তাই। ঢুকছো কখন, শেষ মেসেজে প্রশ্ন করে বস। শেষ যাত্রা ঘড়ির কাঁটায় দুপুর 1:10। সাদার দেশে যাওয়ার পথে কালচক্রের থাবা, কালো হয়ে কফিন মুড়ে ফিরল মেয়ের বাবা। সুমনদা, এটা আজকে একটা পরিবারের ঘটনা নয়। ওইখানে যে কজন মানুষ গেছেন, যে কজন মানুষকে হারিয়েছি আমরা, তাদের প্রত্যেকের কারোর মা, কারোর বাবা, কারোর ভাই, কারোর বোন, এমনকি আমি তো শুনলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি তার মেয়ের সাথে হয়তো দেখা করতে যাচ্ছিলেন, যেটুকু শুনলাম, জানি না কতটা সত্যি। ফলে এই মুহূর্তে সেই পরিবারগুলো, আমরা যতই সমবেদনা শব্দটা বলি, সমবেদনা মানে সমান সমান বেদনা সত্যি হয় না। যার পরিবারের লোক হারায় তারা যে সান্ত্বনা দেওয়ার কিছুই নেই, মানুষটা হারিয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে আমি তাও আমার দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো জানিয়েছেনই, আমি তৃণমূল কংগ্রেস আমার দলের তরফ থেকেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের আত্মা শান্তি পাক, তাদের পরিবার পরিজন এই কঠিন সময়ে যুদ্ধ করার, লড়াই করার শক্তি অর্জন করুন। 2 নম্বর কথা সুমনদা, এই সময়টা তো রাজনীতির সময় নয়, কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা যেহেতু আপনি একটা কথা বললেন, সেখানে আমাদের প্রণয়দা বললো যে এটা প্রাইভেট সংস্থা, আলটিমেটলি যদি প্রাইভেট সংস্থাই হয় তাহলে এভিয়েশন মিনিস্ট্রিটা আছে কেন, সেটা তো তুলে দিলেই হয়। এভিয়েশন মিনিস্ট্রি আছে মানে তাদের একটা দায়িত্ব আছে, এবং আমরা প্রত্যেকে প্যাসেঞ্জার হিসাবে সেফটি ডিজার্ভ করি। এখন বিষয়টা হচ্ছে, আমরা ভারতবর্ষের মানুষের গত 2-4 বছরের ট্রেন নিয়ে যে অভিজ্ঞতা, আমরা কেউ চাই না ফ্লাইট নিয়ে সেই অভিজ্ঞতা হোক, তাহলে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। 3 নম্বর কথা হচ্ছে, এখানে তদন্তের কথা একটা বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন, আমরা চাই স্বচ্ছভাবে তদন্তটা হোক। একটা কথা যিনি আমাদের একজন বললেন বলার সময়, একজন প্রাক্তন পাইলট, তিনিও বলছিলেন, সেটা হচ্ছে কদিন আগে আমরা যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, সেক্ষেত্রে কোনো বহিরাগত শক্তির হাত এর মধ্যে আছে কিনা, কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা, এটাও তদন্ত না হলে বেরিয়ে আসাটা সম্ভবপর নয়। কিন্তু সুমন, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে যখন যে মুহূর্তে, আমি জানি না আপনি জানেন কি না, সেটা হচ্ছে আমাদের আজকে তৃণমূল ভবন থেকে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল গোটা বিষয়টাই হয়তো মহেশতলা নিয়ে, যেহেতু আজকে সকাল অবধি এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। আমরা যখনই এই খবরটা পেলাম, এবং সেই প্রেস কনফারেন্সে দল আমাকেও বলেছিল থাকতে, যখনই আমরা এই খবরটা পেলাম সেই মুহূর্তে আমরা সেই প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিই। কিন্তু আমরা প্রেস কনফারেন্স ক্যান্সেল করার পরও দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এই ফ্লাইট অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেও যখন চতুর্দিকে এই খবর, সেই মুহূর্তে তিনি প্রেস কনফারেন্স করছেন, মহেশতলা ইস্যু নিয়ে সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন, এবং শুধু তাই নয়, বক্তব্যের শুরুতে কোথাও বিমান দুর্ঘটনা নিয়ে একটা শব্দ ব্যবহার করেননি। আমি এই কথাটা যেই কারণে তুললাম, সেটা হচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল যখনই কোনো রকম এমার্জেন্সি হয়, কোনো রকম খারাপ ঘটনার আমরা সম্মুখীন হই, আমাদের প্রত্যেকের একটা সেন্সিটিভিটি থাকা উচিত। আমি জানি না কিছু কিছু মানুষ এই সেন্সিটিভিটি, আমি প্রণয়দার কাছে যাব, কিন্তু তারপরে আবার আমি দেবাংশুর কাছে ফিরবো। দেবাংশুদা দীর্ঘ বক্তব্যে যে অংশটা রাখলো না, যে অংশটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং আবার বলছি আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে আজকে আহমেদাবাদে যা হয়েছে সেই ধরনের, আমি বলছি পরিকাঠামোগত সমস্যা কিন্তু পশ্চিমবঙ্গে শুধু নয়, কলকাতা বিমানবন্দরকে ঘিরেও রয়েছে একই রকম ছবিটা, একই রকম ঘিঞ্জি এলাকা, একই রকম ওই ওপেন মার্কেট এবং কার্যত মৃত্যু ফাঁদ, ডেথ ট্র্যাপের চেহারা নিয়ে আছে আমাদের এই বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলো। আমি আসবো, কিন্তু তার আগে প্রণয়দার উত্তর আবার দেব। রাজনীতি করা উচিত না আর তৃণমূল কংগ্রেস রাজনীতি করবে না, এই দুটো একসাথে হতে পারে না। যেটা দেবাংশু বলল, আমাদেরও সর্বভারতের ক্ষেত্রে সমস্ত যে কর্মসূচি ছিল সেটা স্থগিত করা হয়েছে। যদি রাজনীতিই করতে না হয় তাহলে সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হলো কেন? এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটার পরে আমাদের স্টেট প্রেসিডেন্ট, সেন্ট্রাল মিনিস্টার, আমাদের জিএস, এমপি জ্যোতির্ময় সিং মাহাতো, এদেরকে নিয়ে গিয়ে লালবাজারে অতক্ষণ আটকে রাখা হলো কেন? তারা তো গেছিল একটা অ্যাজিটেশন করতে, যে সময় গেছিল। অতএব এই যে সমস্ত কথা, আজকে দুর্ঘটনা ঘটে যে এটা যতটা মারাত্মক, গতকাল যে ঘটনা ঘটেছে সেটাও মারাত্মক। এখানে দুর্ঘটনায় যেমন মৃত্যু হয়েছে, গতকালেও কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কম গুরুত্বপূর্ণ না, কেবলমাত্র পুলিশের অপদার্থতার জন্য। অতএব রাজনীতি তো আসবেই। একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যে আপনি বর্তমানে আমাদের দেশের প্রণয়তা ভেবে দেখুন, আমরা বোধহয় 103টার মধ্যে 3-4টে বাদ দিয়ে বাকি অধিকাংশ এয়ারপোর্ট প্রাইভেটাইজড, এয়ারলাইন্স প্রাইভেটাইজড। তাহলে একজন সাধারণ মানুষের প্রশ্ন থাকবে
যে ইনফ্রাস্ট্রাকচারাল মেনটেনেন্স, কোয়ালিটি কন্ট্রোল, প্রোটোকল সেখানে মানা হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় যে সরকারের আরো মাইনিউট এবং না, আমি আরো already agree করেছি। আরো আরো আমি আরো তো ডিটেইল, সুমনদার সাথে agree করেছি, আপনার সাথেও agree করছি। আমার মানে আমাদের তো বাধ্য হয়ে সবাইকে যেতেই ফ্লাইট টাইট করতে হয়। আমাদের কিন্তু ভয় লাগে যখন আপনি 5টা এয়ারপোর্টে 6 রকমের মেনটেনেন্স এবং 6 রকমের এন্ট্রি গ্রেড, এক্সিট, এই সমস্ত ব্যবস্থা দেখবেন। সো টাইম হ্যাজ কাম ফর স্ট্যান্ডার্ডাইজেশন, কারণ আমরা খালি কোয়ান্টিটিতে বেড়ে যাব, সংখ্যায় ফ্লাইট হবে, এয়ারপোর্টগুলো গিজগিজ করবে, আর আমাদের মনে সন্দেহ থাকবে যে কোয়ালিটি কন্ট্রোল কে করছে। আমাদের কিন্তু, আমি জানি না আপনাদের কি মতামত, যে ইট ইজ ট্রু যে আমাদের একটাও সরকারি এয়ারলাইন্স নেই দেশে, সেটা একটা অন্য কথা, ভালো হতো কি খারাপ হতো সেটা অন্য প্রশ্ন, কিন্তু কোয়ালিটি কন্ট্রোল এবং স্ট্যান্ডার্ডাইজেশন না, আমি অলরেডি এগ্রি করেছি। আমি তো একদম, এই নিয়ে দ্বিমত নেই। আমি দেবাংশুর কাছে আসবো, কিন্তু তার আগে রেস্কিউ ওয়ার্ক এখনো বলছি, এই মুহূর্তেও চলছে, নানা পর্যায়ে চলছে। ঠিক কোথায় এই মুহূর্তে ত্রাণ কার্য আছে আমি দ্রুত একবার দেখে নেব। ভারতের বুকে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয়। গুজরাতের আহমেদাবাদে টেক অফের পর মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার। জনবহুল এলাকায় একটি মেডিকেল কলেজ ও হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এরপরই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে সবাই। উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। প্রায় 130 জন জওয়ান ধ্বংসাবশেষ সরাতে শুরু করেন। বেরিয়ে আসতে শুরু করে একের পর এক অগ্নিদগ্ধ দেহ। अहमदाबाद सिविल हॉस्पिटल का मंजर बहुत ही भयावह है, क्योंकि ये जो प्लेन क्रैश हुआ है इसमें कितने सारे लोग घायल हुए हैं, वो सबको यहाँ पर लाया जा रहा है, और जो लोग प्लेन में सवार थे उनके परिजन भी, उसके रिलेटिव भी यहाँ पर आ रहे हैं। दूसरी तरफ ये जो रिहायशी इलाके में प्लेन क्रैश हुआ है उसको लेकर वो वहाँ में रहने वाले लोग भी घायल हुए हैं, तो उसको भी सारवार के लिए यहाँ पर ले आया जा रहा है। तो यहाँ पर कई सारे लोग ऐसे भी हैं जो मदद के लिए यहाँ पर आए हैं। तो से जा रहा था वो, कहाँ जा रहा है? लंदन जा रहा था। क्या नाम है उसका? लॉरेंस क्रिश्चियन। लॉरेंस क्रिश्चियन। लॉरेंस क्रिश्चियन। तो कितने दिन के लिए वो जा रहा था? वो तो वहाँ ही रहता है, वर्क परमिट पे वहाँ गया है, वर्क करने के लिए वहाँ गया है। সেনার পাশাপাশি উদ্ধার কাজে নামে এনডিআরএফ এর 3টি দল এবং সিআরপিএফ। A lot of relief effort has been done already, right from Indian Army, NDRF, state police, medical departments, including aviation concerned departments. Everyone has attended immediately. The fire department, to the best of their abilities, they have been functioning here and doing the rescue operations. দুর্ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলার টিম ও আরপিএফ কে পাঠায় পশ্চিম রেল। এবিপি আনন্দ। খুব দ্রুত আমি দেবাংশুর কাছে আসবো। আমি নিশ্চিত যে দেবাংশু এটাই অন্তত 34 বছর আর 11 বছর করবে না, তার কারণ 34 বছরও এই সমস্যা ছিল, 11 বছরও এই সমস্যা আছে, বরঞ্চ বেড়েছে। তার কারণ আবার ওই প্রথম অংশটা যে কেষ্টপুর, বাগুইহাটি, এদিকে মধ্যমগ্রাম, ওপেন বাজার এবং একটার পর একটা বহুতল, যেটা নিউ টাউন গড়ে ওঠার পর সভ্যতার কারণেই যে ক্রমশ হাই রাইজ হয়েছে, যার ফলে বিমানের পক্ষে পাইলটরা জানেন যে কতটা, তাদের তো নয়, তাদের এতজন যাত্রীর জীবন যাদের হাতে, তাদের ল্যান্ড করাটা বা টেক অফ করাটা কত মানে বিপজ্জনক এবং কতটা কঠিন হচ্ছে প্রতিদিন। একদম সঠিক সুমনদা, আমি আপনার এই পয়েন্টটার উত্তর দেওয়ার আগে জাস্ট একটা লাইন যেটা মিস করেছি ওটা আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে, দেখুন, ব্ল্যাক বক্সের কথা যেটা হলো, আমরা প্রত্যেকেই তো সেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি যে কারণটা কি। কারণ যদি আমরা না খুঁজে পাই তার সলিউশনও করা যাবে না পরবর্তীতে। এখন বিষয়টা হচ্ছে, সেই যে কারণটাই বেরিয়ে আসুক না কেন, তার উপরে যেন অ্যাক্ট করা হয়। কারণটা শুধু কারণ অন্বেষণে, কারণ আমরা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা কারণ অনেক দেখেছি, আজও অ্যাকশন টেকেন রিপোর্ট আমরা জানি না। এবার আপনি যে কথাটা বললেন, দেখুন, এটা আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন গোটা ভারতবর্ষ জুড়ে স্ট্রংলি সেটাকে আমার মনে হয় বলবৎ করা উচিত। যদি কোনো এটা বলতে কেন্দ্রকেই করতে হবে। না, আমি দেখুন, এটা তো শুধু কলকাতা এয়ারপোর্টের প্রবলেম। আমি বলছি লেট 90s থেকে আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় জানি কতবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তৎকালীন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আমি নিশ্চিত যে সেই চিঠির প্রবাহ, মানে এই স্টুডিও ভরে যাবে এত চিঠি এই গত এত বছর ধরে হয়েছে। কোন সরকারকে চিঠি দিয়েছে, আমাদের আগের সরকার না আমাদের সরকার, এটা বিতর্কের জায়গা নয়। আমি বলছি সমস্ত রাজ্য সরকারকে মিলিতভাবে
কেন্দ্রীয় সরকারকে বৈঠক ডাকা, কেন্দ্রীয় সরকার বৈঠক ডাকুক, সব রাজ্য সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকুক, এভিয়েশন দপ্তরের বিশেষজ্ঞরা উপস্থিত একদম, থাকুক, এবং সেখানে পুরসভা একটা যাদের full অধীনে proof বাজারগুলো planning হোক। সবাইকে সবাই include থাকুক, করতে সবাই হবে। মিলে এটা করতে হবে। হ্যাঁ। কলকাতা থেকে একটা কোনো flight কোনো safely উঠলো, তারপরে অন্য আহমেদাবাদ থেকে problem is not কলকাতা about কোনো কলকাতা শিক্ষা only। নেবে কিনা প্রণয়দা? সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী বৈঠক ডাকলে মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করেন না। এই যে যেটা বলছে না, স্টুডিওতে বলছে সবাইকে নিয়ে করতে হবে, যখন সেই উদ্যোগ হয় তখন মুখ্যমন্ত্রী এটা ঠিক বৈঠকে নয়, যান না। ঠিক নয় তো প্রণয়দা। যাই হোক, আর এই যে রেল দুর্ঘটনার কথা বলছে, আপনাদের মনে আছে জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনা, তখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, এখানে বামফ্রন্টের সরকার ছিল, এবং খুব সম্ভবত তার পরের দিন ইলেকশন ছিল। ঘটনা ঘটার পরে কি হলো, যে সব মাওবাদীরা করেছে, ছত্রধর মাহাতো অ্যারেস্ট হলো, জেলও খাটলো। সেই জেল থেকে বার করে এনে সেই ছত্রধর মাহাতো আজকে তৃণমূলের রাজ্য সম্পাদক হয়েছিল, আমি শুনেছিলাম। অতএব রাজনীতি করব না, কিন্তু রাজনীতির এই জায়গাটাও দেখতে হবে। যদি ছত্রধর মাহাতো সেদিন মাওবাদী থেকে থাকে, সে যদি অপরাধ করে থাকে, তার জেলেই থাকা উচিত ছিল। জেল থেকে বেরিয়ে তৃণমূলের আমি আবার টেকনিক্যাল পার্টে আসবো পার্থদা এবং সমিতদার কাছে, কিন্তু তার আগে দ্রুত ব্ল্যাক বক্স নিয়ে এত আলোচনা হচ্ছে, কি তার চেহারা, কতটা নির্ভর করে আছে এই দেশের মানুষ এখনো এই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য, এই ব্ল্যাক বক্সের জন্য দেখাবো। তখনও যাত্রীরা জানতেন না লন্ডন নয়, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তারা। কয়েক সেকেন্ডের মধ্যে আচমকা ঝুঁক করে নিচের দিকে নেমে যায় বিমান। তারপরই ভয়ঙ্কর বিস্ফোরণ। ধ্বংসস্তূপ সরাতেই বেরোতে শুরু করে একের পর এক পোড়া দেহ। দেহগুলোর অবস্থা এমনই যে কোনটা কার দেহ তা চিহ্নিত করতে এখন ডিএনএ পরীক্ষার প্রয়োজন। मृत्यु का आंकड़ा तो डीएनए परीक्षण और यात्रियों की पहचान के बाद ही अथॉरिटी अधिकृत रूप से घोषित करेगी। जितने यात्रियों के परिजन यहाँ पहुँच चुके हैं वो सबका डीएनए लेने की कार्यवाही भी 2-3 घंटों में समाप्त हो जाएगी। गुजरात में ही लगभग 1000 के आसपास डीएनए टेस्ट करने पड़ेंगे। ये सभी टेस्ट करने की क्षमता गुजरात में विकसित है, तो डीएनए टेस्टिंग के लिए कहीं गुजरात के बाहर जाने की ज़रूरत नहीं पड़ेगी। गुजरात की एफएसएल और नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी दोनों मिलकर कम से कम समय में डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। কিন্তু এই বিপর্যয় ঘটলো কেন? বিশেষজ্ঞরা বলছেন এই উত্তর মিলতে পারে বিমানের ব্ল্যাক বক্স থেকে। ব্ল্যাক বক্স পাওয়া গেলে ব্ল্যাক বক্সে কি হয়, ইট টেলস ইউ ফ্লাইট প্যারামিটার্স, সেন্সর্স কি সেন্স করেছে। প্রথমে ওটাকে দিস ইজ ইন ফর্ম অফ কোড অর প্রবাবলি নাম্বারস, ওটাকে ওরা ডিকোড করবে অ্যান্ড উইল কাম আপ উইথ দি এক্স্যাক্ট স্টোরি। ইতিমধ্যে তদন্তকারীদের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। তারা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের উপর, কারণ যে কারণেই বিমান বিপর্যয় ঘটে থাকুক, সেটা যান্ত্রিক ত্রুটি হোক বা নাশকতা, সূত্র একমাত্র মিলতে পারে ব্ল্যাক বক্স থেকেই। পোশাকি নাম ফ্লাইট ডেটা রেকর্ডার। বিমানের যাবতীয় তথ্য এর মধ্যেই নথিবদ্ধ হয়। বিমান কত উচ্চতায় উড়েছে, কত গতিবেগে উড়েছে, বিমান কোন পথে এগিয়েছে, ইঞ্জিন কি অবস্থায় ছিল, সমস্ত তথ্য জমা হয় এই ব্ল্যাক বক্সে। বোয়িং এর অত্যাধুনিক বিমানে সেকেন্ডে সেকেন্ডে ককপিট থেকে দেওয়া কমান্ড, ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়া ককপিটের কথোপকথন, রেডিও ট্রান্সমিশন, ওয়ার্নিং অ্যালার্ম এবং অন্যান্য যান্ত্রিক শব্দ ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে। ফলে কোন কারণে বিমান বিপর্যয় ঘটে থাকতে পারে সেই তথ্য একমাত্র মিলতে পারে ব্ল্যাক বক্স থেকে। বিপর্যয় কবলে পড়া বিমান থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করে তার ডিজিসি এর অধীনস্থ ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। তারপর বিশেষজ্ঞরা ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করে তার ডিকোড করেন। ফ্লাইট ডেটা, রাডার লগ, এটিসি রেকর্ড ঘেঁটে বিপর্যয়ের কারণ জানার চেষ্টা হয়। ইনভেস্টিগেশন করলেই এটা ধরা পড়বে, কেননা ব্ল্যাক বক্স রিকভার করবে, করে তারপরে ওটাকে যখন খুলে দেখা হবে এবং যখন রিডিংস নেওয়া হবে তখনই বোঝা যাবে এই ঘটনাটা হয়েছে। इसमें तो डीजीसीए का अपना डिपार्टमेंट होता है, तो इंसिडेंट एंड एक्सीडेंट सेल एक तो है, वो लोग करते हैं इसका इन्वेस्टिगेशन। वो ब्लैक बॉक्स वगैरह निकालना, उसको इन्वेस्टिगेशन के लिए भेजना कि व्हाट एग्जैक्टली डिकोड करते हैं, फिर उसको देन फाइंड आउट द एग्जैक्ट रीजंस व्हाट हैपेंड टू द इंजन्स। समथिंग मस्ट हैव हैपेंड टू द इंजन्स। একটা প্রশ্ন সবার মাথায় ঘুরছে,
এই ভয়ঙ্কর বিস্ফোরণের পরও ব্ল্যাক বক্স অক্ষত থাকবে তো? Black box is made only in such a way to withstand such kind of conditions. That is why ওটা এমনই একটা position-এ placed that it is going to survive a crash. It is capable of withstanding maximum pressure, heat and surviving such kind of conditions. তো black box টা definitely as I believe পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন ডিজিসিএ, ব্যুরো অফ সিভিল এভিয়েশন, এয়ার ইন্ডিয়া ও বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এই বিমান বিপর্যয়ের তদন্ত করবে। পাশাপাশি বিমান দুর্ঘটনায় যেহেতু ব্রিটেনের একাধিক নাগরিকের মৃত্যু হয়েছে, তাই তদন্তে ভারতকে সাহায্য করবে তারাও। ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে ব্রিটেনের অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ বা এএআইবি ভারতের এয়ারক্রাফট ইনভেস্টিগেশন ব্যুরোকে সাহায্য করার জন্য সরকারিভাবে প্রস্তাব দিয়েছে। এই তদন্তে ইউকে এএআইবি বিশেষজ্ঞ ভূমিকায় থাকবে। ভারতীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করার জন্য ব্রিটেনের তরফে একাধিক তদন্তকারী দল পাঠানো হবে। 1.25 लाख लीटर ईंधन विमान के अंदर ही था और लगभग गर्मी तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর। মেয়ের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন তিনি। 2016 সালের অগস্ট মাস থেকে 2021 সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানী। এবিপি আনন্দ। আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, এক তো যে এই কেন দুর্ঘটনা ঘটলো নিঃসন্দেহে সামনে আসবে, কিন্তু আমি বলছি গোটা বিষয়টাতে যে জরুরি বিষয়গুলোর দিকে অঙ্গুলি নির্দেশ যাত্রীর পার্সপেক্টিভে আসছে, সেটাও আমার মনে হয় হাইলাইটেড হলে বহু মানুষ যারা এই মুহূর্তে আশঙ্কায় ভুগছেন এবং সেই আশঙ্কা অমূলক নয়, সেই বিষয়টাও মনে হয় আলোকপাত করা সমান প্রয়োজন। একদম সুমন, প্রথমত হচ্ছে স্বাধীনতার পর এরকম একটা কি বলবো এক্সেপশনাল বিপর্যয় আমরা ভারতবাসী হিসেবে দেখলাম এভিয়েশনে। ফলে আমাদের চাইবা না চাই এয়ারলাইন্সের নিরাপত্তা, প্যাসেঞ্জার সিকিউরিটি, সেফটি, এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে পড়বেই। যেখানে দাম উত্তরোত্তর বাড়ছে, অথচ সেখানে সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট যেটা হচ্ছে কম্প্রোমাইজড হচ্ছে। আমি এই আলোচনাটা এখানে একটু আগে আমাদের পাইলট বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক্সপার্ট যারা আছেন করছিলেন। আমি প্রযুক্তির ছাত্র হিসেবে আমি দু একটা জিনিস শুধু বলতে চাই যে এই যে ড্রিম লাইনার, যেটা অত্যন্ত কি বলবো যে সফিস্টিকেটেড একটা টেকনোলজি, প্রায় 387 বোয়িংয়ের 787 এর পার্টসের সংখ্যা, স্পেয়ার পার্টসের সংখ্যা 23 লক্ষ একটা এরোপ্লেন বানাতে, এবং 21টা ইনফ্যাক্ট মেজর পার্টস এটা হচ্ছে 9খানা দেশ থেকে নিয়ে অ্যাসেম্বল করা হয়। আনফর্চুনেটলি এই 9টা দেশের একটাও ভারতবর্ষ নয়। অবভিয়াসলি আপনি আমেরিকা, কানাডা, ফ্রান্স, আপনি সুইডেন, অস্ট্রেলিয়া এরকম আছে। আমি এই কথাটা এই কারণের জন্যই বলছি যে লেভেল অফ প্রযুক্তিতে আমরা চলছি, আপনি ভালো এয়ারক্রাফট নিয়ে আসছেন বটে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ, এই যে আপনি সময় দিচ্ছিলেন না যে 17 ঘন্টা উঠতে হবে আর মাঝখানে হচ্ছে যে 6-7 ঘন্টা রয়েছে, এর মাঝখানে মেনটেন্যান্স তাকে কাভার আপ করতে হবে, তাহলে মেনটেন্যান্স ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য টেকনোলজি পার্ট। ফলে এই টেকনোলজির যদি অ্যাক্সেস আপনার না থাকে, তাহলে হচ্ছে যে এই মেনটেন্যান্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে হচ্ছে যে আপনি চ্যালেঞ্জের মধ্যে পড়বেন। যেমন আমরা লাস্ট যুদ্ধে দেখবেন S-400 জিতেছি, চালিয়ে বলা হয়েছে না, এটা আসলে ইটস এ পারফেক্ট ইন্টিগ্রেশন অফ দেশীয় স্কিল এবং হচ্ছে বিদেশি প্রযুক্তি। মুশকিল হচ্ছে যে আমাদের এই এয়ারলাইন সেক্টরে, ওরা নিশ্চয়ই আরও ভালো বলবেন, যে মেনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং, MRO, এইটা যেটা কি বলে MRO সেকশনটা, এটা লার্জলি ডিপেন্ডেন্ট, ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। মানে আমাদের যদি বলেন ইন্ডিজিনিয়াস খুব বেশি কিছু নেই। ফলে আপনি 5 ঘন্টা 6 ঘন্টা যত সফিস্টিকেটেড এয়ারক্রাফট পাচ্ছেন, সেটাকে আপনি তার সেফটি সিকিউরিটি চেক করছেন গ্রাউন্ডে, এবং কিছু তো অনলাইনেও চেক হচ্ছে। ফলে সেটা কিন্তু ভেরি মাচ চ্যালেঞ্জিং, যে যদি আপনার নিজস্ব কোনো অ্যাক্সেস না থাকে। ফলে আমার প্রশ্ন এখানটায় যে গত 10 বছর ধরে ধরুন আমরা আত্মনির্ভরতার কথা বলছি, আমরা কতটুকু এগোতে পেরেছি এই MRO সেক্টরে? কার্যত আমরা পারিনি। আপনি সারা পৃথিবীর 1% স্টেক হচ্ছে আমাদের, কেবলমাত্র আপনি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার যারা আছে। এবং একইভাবে যদি দেখেন যে কুণালদা কারেক্টলি বলছিলেন, মালিকানার উপরে হয় এয়ারলাইন্সের অথবা এয়ারপোর্টের, সেটা সরকারি না বেসরকারি, তার উপর দাঁড়িয়ে সিকিউরিটি কতটা টাইটেন্ড হচ্ছে এটা কিন্তু নির্ধারিত হয় না। ফলে এই যে আমরা এক কথায় বলে দিই যে প্রাইভেটাইজড হলেই সব ভালো হয়ে যাবে, সরকারের কোনো ভূমিকা থাকবে না, আজকের এই দুর্ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো যে সরকারেরও একটা ভূমিকা আছে, ডিসপাইট প্রাইভেটাইজেশন অফ এয়ারলাইন্স অ্যান্ড এয়ারপোর্ট। এটা 2।
3 নম্বর হচ্ছে এবার বাজেট আপনি যদি দেখেন, আমাদের রিজিওনাল কানেক্টিভিটি বাড়ছে, এয়ারলাইন্সের ছোট এয়ারপোর্ট অনেক হচ্ছে, অথচ দিন দিন হচ্ছে আমাদের বাজেট কমছে। আপনি লাস্ট বাজেটেও দেখবেন প্রায় 2,500 কোটি টাকা কমে গেছে। আপনি রিজিওনাল কানেক্টিভিটি প্ল্যান যেগুলো, সেখানেও হচ্ছে অ্যালটমেন্ট কমছে। ফলে আমরা দেশে এয়ারপোর্টের সংখ্যা বাড়াতে চাইছি। কুণালদা বোধহয় বলছিলেন, আমি দেখছিলাম একটা জায়গায় 100 বছর যখন পূর্ণ হবে 2047 সালে, উই হ্যাভ এ টার্গেট 350 এয়ারপোর্টস। এখন রাফলি 150-র কাছাকাছি আছে অপারেশনাল, ছোট বড় মিলিয়ে। ফলে এই যে এখন 150 এয়ারপোর্ট, তার সিকিউরিটি, মানে পাখি যদি ঢোকে দমদম এয়ারপোর্টেও যা হবে, আইজলেও তাই হবে। হ্যাঁ, ফলে সেখানে দাঁড়িয়ে আমি বলছি যে 150খানা এয়ারপোর্টের এই সিকিউরিটি, এটা এনশিওর করার জন্য যে ম্যান পাওয়ার, যে পরিকল্পনা, যে প্রস্তুতি, সেটা আমাদের দেশে কিন্তু যথেষ্ট পরিমাণ ঘাটতি থাকছে। প্লাস হচ্ছে যে কোয়ান্টিটির দিকে আমরা যাচ্ছি, সেই কোয়ান্টিটির উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারছি কিনা। একদম তাই, মানে এখানে কোনো মিসম্যাচ নেই তো, সবথেকে বড় প্রশ্ন এটা। এখানে আমি বলছি যে লোকেশন অফ এয়ারপোর্ট, যে আলোচনাটা আপনি তুলছিলেন পাখি, আজ থেকে 40 বছর 50 বছর আগে এয়ারপোর্ট লোকেশনগুলো ফিক্স হয়েছে। তারপরে চান বা না চান আনপ্ল্যান্ড আরবানাইজেশনের জন্য হচ্ছে যে 4-5 ঘিরে মাশরুম গ্রোথ হয়েছে। ফলে নাও ইট ইজ হাই টাইম যেখানে একটা রাজ্য সরকারকে না বলে রাজ্য এবং কেন্দ্র, যে যারা হচ্ছে যে এয়ারপোর্টে সেফটির দায়িত্বে, তারা এই অল্টারনেট পলিসি সেটা ঠিক করুক। সেটা আমাদের রাজ্যে চেষ্টা হয়েছিল একটা সময় ভাঙড়ের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার, সেটা নানা কারণে হয়নি, জমি জটের কারণে, কিন্তু আপনাকে করতেই হবে। আপনি মানে এখন আপনি নিশ্চয়ই ঘুরেছেন, আমি বলছি বড় এয়ারপোর্টগুলো, শিকাগো, হিথ্রো, হংকং, এগুলো আমি ট্রাভেল করেছি। ফলে এগুলোর কোথাও আপনি এই যে ওরা ফ্লাইং প্যানেল যেটা বলছেন, এর মধ্যে কিন্তু কোথাও কনফ্লিক্ট নেই। এখন আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের এখানে দুর্গাপুজোর সময় আপনি বুর্জ খলিফা বানিয়ে যদি লেজার লাইট স্প্রে করতে চান, তাহলে পাইলটরা কি করে সেফ প্লেন চালাবে, সেটা তো প্রশ্ন। আমি একটা পয়েন্ট বলবো, দেখো তুমি তো প্রযুক্তির লোক বলে কিছুটা দায়িত্ব তো আমাদেরও নিতে হবে। 100 বছর হয়ে গেছে, এখনো আমরা একটা জেট ইঞ্জিন তৈরি করতে পারিনি। হ্যাঁ, প্রতিটা ট্রাফিক লাইটে 1.5খানা করে আইআইটি তৈরি করার পরেও আমরা পারিনি। এটা কিন্তু একটা জাতীয় লজ্জা আমাদের। আচ্ছা, সেকেন্ড কথাটা হচ্ছে যেখানে আজকে ওদের পাশে আমাদের যদি দাঁড়াতে হয় না, এই যে কতজন লোক, এদের দে আর ওভারওয়ার্কড। একটা পাইলটসের দিক দিয়ে ম্যান পাওয়ার কত আছে। ধরো আমরা 100 বছরের প্রজেকশন করছি, ভারত আত্মনির্ভর হোক, দ্যাট ইজ ফিউচারিস্টিক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে দে আর ভেরি স্ট্রেসড, আমরা একটা ঝকঝকে এয়ারপোর্ট, প্রচুর দোকান, ঝলমলে দোকান দেখে আমরা এটা সেটা কিনে সময় কাটাচ্ছি, কিন্তু আজকে ফ্লাইং ক্রু, ক্র্যাবিন ক্রু, মেনটেনেন্স ক্রু, এয়ার ট্রাফিক কন্ট্রোল, প্রত্যেকটা দিকে এখন এরা হয়তো সবাই তো আমার মতো দুর্মুখ নয়, এরা বলতে হয়তো একটু দ্বিধাগ্রস্ত হবেন। আমি বলছি এটা কিন্তু ন্যাশনাল ইস্যু, কুণাল দা, ফ্যাটিগ ইস্যু পাইলটদের ক্ষেত্রে, কো-পাইলটদের ক্ষেত্রে জাতীয় ইস্যু। মানে কারুর অস্বীকার বা বলতে পারা না পারার সমস্যা নয়, এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এই গোটা সিস্টেমটা রান করছে। মানে কোনো নৈরাশ্যবাদী বলতে পারেন যে সিস্টেমটা যে নিখুঁতভাবে চলছে, এটাই একটা বিস্ময়। কিন্তু আজকে যেটা হলো ভয়ঙ্কর পরিণতি, আমার মতো নিশ্চয়ই সমিতদাও একই রকম আশঙ্কিত এবং আতঙ্কিত। আমি পরের প্রতিবেদনটা এইখানে আপনাদের সামনে করব, সেটা হচ্ছে যে বলছিলেন পার্থদা যে হাজার হাজার টাকা টিকিটের দাম, সত্যিই তো। আমি বলছি ড্রিমলাইনার ফ্লাইট, তার সঙ্গে একটা শ্লাঘা, অহংকার এবং সবথেকে বড় কথা নিরাপদে ভ্রমণের একটা নিঃশব্দ অঙ্গীকার, সেটা আজকে ভঙ্গ হলো। এই ফ্লাইটের মূল বৈশিষ্ট্যগুলো দ্রুত একবার দেখব। সেই যে কবির সুমন লিখেছিলেন, নামলে বিমান রানওয়ের মসৃণে, বোয়িং কিংবা রুস্কি ইলিউসিন, ককপিট থেকে পাইলট বুঝে নেন এসে গেল তার তোমাকে দেখার দিন। আহমেদাবাদ বোয়িং ড্রিমলাইনার বিমান আকাশ ছুঁলেও নিরাপদে মাটি ছুঁতে পারল না। উড়ান শুরু হতেই সব শেষ। আমেরিকার বোয়িং কোম্পানির বিমান ড্রিমলাইনারের ইতিহাসে যা প্রথমবার এমন কোনো ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো এই অত্যাধুনিক বিমান। এ যেন ড্রিমলাইনারের স্বপ্নভঙ্গ। বোয়িং 787-8-এর পথ চলা শুরু হয়েছিল 2011-য়। দীর্ঘদিন ধরে আকাশপথে নিরাপত্তা ও পরিষেবার মেলবন্ধনের মধ্যে দিয়ে যাত্রীদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দিয়েছে এই বিমান। যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, আধুনিক পরিষেবার জন্য অনেকেরই পছন্দ ড্রিমলাইনার। একটানা চলতে পারে 13,530 কিলোমিটার। হাই ট্রাফিক এবং লং ডিস্টেন্সের জন্য বিশেষভাবে তৈরি এই বিমানের ইঞ্জিন।
এই বিমান বেশ হালকা, জ্বালানি সাশ্রয়ী, নেভিগেশন এবং সেফটি সিস্টেম অত্যন্ত উন্নত। ড্রিমলাইনারে জানলা বড় হয় যাতে বাইরের দৃশ্য পরিষ্কার দেখা যায়, চোখে আলোর ঝলকানি যাতে কম লাগে তার জন্য প্রতিটি জানলায় ইলেকট্রনিক ডিমিং কন্ট্রোল সিস্টেম আছে। এছাড়াও ড্রিমলাইনারে রয়েছে শব্দ প্রতিরোধকারী প্রযুক্তি। ইনভিনসিবল এয়ারক্রাফট, মানে দ্যাট এয়ারক্রাফট ইজ it's a safety net for the entire Boeing fleet. এত মডার্ন জিনিস আছে ওর মধ্যে, it's capable of handling a lot of emergencies, probably all emergencies. তো এটা কিভাবে হ্যান্ডেল করতে পারলো না এটা বলা একটু ডিফিকাল্ট, বাট Boeing 787 is one of the best aircrafts in the world, not just in India, it's in the world, and it's got a huge safety net. It takes an entire it's an entire safety margin for the entire Boeing fleet, I would say. শুধু এয়ার ইন্ডিয়া নয়, আমেরিকান এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, জাপান এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ারলাইন্স সহ বিশ্বের বহু সংস্থায় ড্রিমলাইনার ব্যবহার করে। স্বাচ্ছন্দ্য নিরাপত্তার জন্য এতদিন যে বিমানকে বেছে নিতেন যাত্রীরা, তাতেই এই ভয়াবহ বিপর্যয় ঘটে গেল কি করে? ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত, এবিপি আনন্দ। ইউকে গভর্নমেন্ট এই মুহূর্তে সব থেকে বড় খবর, একটা টিম পাঠানো হচ্ছে, যেহেতু 52 জন ইউকে যারা নাগরিক তারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ইউকে গভর্নমেন্ট একটা টিম পাঠাচ্ছে যারা এই গোটা তদন্তে অ্যাসিস্ট করবে ভারতীয় টিমকে। এখানে আপনাদের জানিয়ে রাখবো যে বিশ্বাস কুমার রমেশ, আবার বলছি, সেই বিস্ময়করভাবে যার প্রাণ বেঁচে গেছে, কার্যত খুব অল্প আঘাতের ওপর দিয়ে যার প্রাণ বেঁচেছে, তিনি কিন্তু ইউকের নাগরিক এবং গত 20 বছর ধরে সেখানেই থাকেন। আমি দ্রুত একবার তার বক্তব্য দেখাবো এবং ক্যাপ্টেন ভৌমিককে ধন্যবাদ দেব যে ওই 5 মিনিটের যে সময়সীমাটা শোনা যাচ্ছিল তার থেকে সম্ভবত সময়টা অনেক কম। তার কারণ এই বিশ্বাস কুমার রমেশ তিনি স্পষ্ট বলছেন যে 27 থেকে 30 সেকেন্ডের মধ্যে প্লেন টেক অফ করার 30 সেকেন্ডের মধ্যে একটা বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পান। 30 সেকেন্ড, অর্থাৎ পুরো সময়টা কিছুতেই যথার্থ বলেছেন ক্যাপ্টেন ভৌমিক, 5 মিনিট নয়, তার থেকে অনেক অনেক কম হওয়ার সম্ভাবনা। ঠিক কি বলেছেন বিশ্বাস কুমার রমেশ, দেখাবো। বিশ্বাসের অবিশ্বাস্য রক্ষা, এই একটি বাক্য ছাড়া এই ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। আক্ষরিক অর্থে মিরাকেল। আহমেদাবাদের বুকে ঘটে গেছে ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান বিপর্যয়। সামনে এসেছে বিভৎস বিস্ফোরণের ছবি। মৃত্যু হয়েছে বিমান যাত্রী এবং বিমানের কর্মী মিলিয়ে 241 জনের। কিন্তু অত্যাশ্চর্যজনকভাবে এই বিপর্যয় থেকে প্রাণে বেঁচে ফিরেছেন মাত্র একজন, তাও নিজের পায়ে হেঁটে। টিভি স্ক্রিনে এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম বিশ্বাস কুমার রমেশ। পরনে সাদা টি শার্ট, তার মধ্যে রক্তের ছোপ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছেন, হাতে মোবাইল ফোন। মৃত্যুকে একেবারে ছুঁয়ে ফিরে এসেছেন। এ যেন তার পুনর্জন্ম। বিশ্বাস কুমার রমেশ নিজেই বিশ্বাস করতে পারছেন না। এভরি এয়ারক্রাফট ওরকম ভাবেই বিল্ড যে এভরি সিট ইজ সেফ, এরকম কিছু নেই। দিস ইজ আ মিরাকল দ্যাটস হ্যাপেন, ইটস আ গডস ব্লেসিং দ্যাটস হ্যাপেন, and we're very happy that at least he survived. আহমেদাবাদের ড্রিমলাইনার বিমানে এই বিস্ফোরণের ছবিটা দেখুন। এই ছবি দেখার পর কেউ ভাবতেও পারেননি কেউ বেঁচে থাকতে পারেন। কিন্তু ওই যে বলে রাখে হরি মারে কে, 241টা মানুষের প্রাণ চলে গেল, তাদের মধ্যেই বসে থাকা একটা মানুষ বেঁচে গেলেন, নিজের পায়ে হেঁটে ফিরলেন। এভাবেও ফিরে আসা যায়। 230 यात्री देश के और विदेश के और 12 क्रू मेंबर सवार थे। इसमें से एक यात्री का बचने का अच्छा समाचार मिला है, मैं उनको मिलकर आया हूं। বিপর্যয়ের কবলে পড়া ড্রিমলাইনারের 11A সিটে ছিলেন 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ। ভয়াবহ দুর্ঘটনা এবং সেখান থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরা সেই মুহূর্তটা কেমন ছিল বিশ্বাস জানিয়েছেন। বিমান ওড়া 30 সেকেন্ড পরই বিকট আওয়াজ হয়, তারপরই বিপর্যয় ঘটে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় গোটাটা।
আমি যখন উঠে বসলাম তখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধু মৃতদেহ। ভয়ের চোটে পড়িমড়ি করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। চারদিকে বিমানের ভাঙা টুকরো পড়েছিল। কেউ একটা আমাকে ধরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। বিশ্বাস কুমার রমেশ ব্রিটিশ নাগরিক, 20 বছর ধরে স্ত্রী সন্তানদের নিয়ে লন্ডনে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সম্প্রতি ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার দাদার সঙ্গে ফিরে যাচ্ছিলেন, তখনই ঘটে যায় এই বিমান বিপর্যয়। এবিপি আনন্দ। আমি সমিতদার কাছে আসবো। বিশ্বাস কুমার রমেশের মতো ভাগ্য তো সবার নয়, এই 250 জনের নয়। আমি বলছি যে কোনো সাধারণ যাত্রীর এখন বিমানে উঠতে ভয় লাগবে। দেখো সুমন, প্রথম কথা সত্যি সত্যি আমাদের প্রত্যেকের মন খারাপ। আমার মনে হয় ভারতবাসী না, গোটা বিশ্বের লোকের আজকে মন খারাপ এবং আমরা সবাই আতঙ্কিত। এক কথা একদম পরিষ্কার বাংলায় বললে আমরা সবাই আতঙ্কিত। তার কারণ আমাদের একটু দূরে যেতে গেলেই আমাদের প্রত্যেককেই আজকের দিনে প্লেনের শরণাপন্ন হতে হয়। কিন্তু আমার বিশেষ করে দেখো, আমি আজকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে কথা বলবো। এই দুঃখের দিনেও আমার দীর্ঘদিনের এই প্লেনে যাত্রার এক্সপিরিয়েন্স থেকে বলি, আগে আমরা যখন প্লেনে যেতাম, ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, তখন হয়তো এত প্রাইভেট কোম্পানি ছিল না, কিন্তু একটা টিকিট কাটতাম, তার একটা নির্দিষ্ট দাম থাকতো, নির্দিষ্ট সময় থাকতো, এবং গেলে আমরা পৌঁছবো সেটাও নির্দিষ্ট থাকতো। কিন্তু যবে থেকে এই প্রাইভেটাইজেশন হয়েছে, তাতে যেমন আমাদের লাভ হয়েছে, আমার বেশ মনে আছে, আমি যাদবপুর অঞ্চলে থাকি, আমাদের ওখানে একটি সিনেমা হল আছে পদ্মশ্রী। আমি ব্ল্যাকারদের দেখেছি। আমার মাঝে মাঝে মনে হয় এই প্রত্যেকটি কোম্পানি হলো সিনেমা হলের ব্ল্যাকার। যে মনে হয় ওই কোম্পানির লোকগুলো বা মালিক নিজে হয়তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, দোকাচার করছে। হ্যাঁ, আরও যখন এমার্জেন্সি হয়ে যাচ্ছে বলছে চারকা দাস, দোকা দাস। এটা প্রথম কথা ভারত সরকার কেন আটকাতে পারে না? এটা ভারত সরকারকে আটকাতে কোন অসুবিধে থাকতে পারে? পেহেলগামে আমি যোগ করছি, পেহেলগামে ওই ঘটনার পর কাশ্মীর থেকে বেরোনোর টিকিটের দাম এমন জায়গায়, আমি এই অনুষ্ঠান করেছি, 80,000 প্লাস। সেখানে ভারত সরকারকে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু আমি বলছি এটা তো স্বাভাবিক। আমি যদি সবটা বাজারের ওপর হাতে ছাড়ি, এটা হতে বাধ্য। আমি আসছি, কুলাল দামে আসছি। তো আমার কথা হলো যে একটা ভারতবর্ষে এত বড় সরকার, এত বড় অ্যাভিয়েশন সিস্টেম, একটা মিনিস্ট্রি রয়েছে, তারা যদি এইটুকু না আটকাতে পারেন, এবং তারা প্রত্যেকটি জায়গা, তুমি তখন যে কটা কোম্পানি আছে, এমন নয় যে এ করছে আরেকজন করছে না। ইভেন ইন রেল তুমি দেখো, তৎকাল করলো, একটা লোক তৎকাল কাটতে গেলে 3 মিনিটের মধ্যে তৎকাল বুকড হয়ে যাচ্ছে। তো মানুষ যাবে কিসে? সাধারণ মানুষ যাবে কিসে? এবং সেটা তুমি 3 মিনিটের মধ্যে পাবে না। এই যে একটা গোটা, আমি বলছি যে আমি চিটিংবাজ শব্দটা বলতে চাইছিলাম না, কিন্তু আমাকে বলতে বাধ্য হচ্ছে। ইভেন সরকারি ডিপার্টমেন্টগুলো চিটিংবাজ হয়ে যাচ্ছে। কেন? যদি সরকারি রেলের সাথে যারা এই টিকিট ব্রোকার, তাদের যদি সংযোগ না থাকে, তাহলে এটা কোনোদিন হতে পারে না, এবং অ্যাভিয়েশন মিনিস্টাররা যারা, তারা কি জানেন না যে ফ্লাইটের টিকিটগুলো কীভাবে দাম বাড়ায়? প্রত্যেকে জানেন। আমার কথা হলো, যদি আমি এমার্জেন্সি হয়, তাহলে কি তেলটা বেশি লাগলো, নাকি যারা বেশি টাকা দিল তাদের এক্সট্রা সার্ভিস দিচ্ছে? কোনো কিছুই নয়। ঝোপ বুঝে কোপ মারো। একদম। আমি আসবো সরাসরি চলে যাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জরুরি প্রেস কনফারেন্স করছেন। एयर इंडिया की फ्लाइट संख्या AI 171 दुर्घटनाग्रस्त हुई और कई पैसेंजर इसके अंदर हताहत होने की संभावनाएं हैं। इस घटना से पूरा देश क्षुब्ध है और पूरा देश एक साथ पूर्ण संवेदनाओं के साथ ये जो दुर्भाग्यपूर्ण हादसे में पैसेंजर हताहत हुए हैं, इनके परिजनों के साथ खड़ा है। सबसे पहले मैं भारत सरकार, गुजरात सरकार, भारत सरकार के प्रधानमंत्री जी और गुजरात सरकार की ओर से भी जो लोग हताहत हुए हैं, इनके परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूं।
10 ही मिनटों में हादसे के भारत सरकार के पास सूचना पहुंची। तुरंत ही मैंने मुख्यमंत्री जी, यहाँ के गृह मंत्री, होम डिपार्टमेंट के कंट्रोल रूम, सिविल एविएशन डिपार्टमेंट, सिविल एविएशन मंत्री, सभी से संपर्क किया। प्रधानमंत्री जी का भी तुरंत ही फोन आ गया और भारत सरकार और गुजरात सरकार के सभी डिपार्टमेंट एक साथ होकर राहत और बचाव कार्य में लगे। इस विमान में कुल मिलाकर 230 यात्री देश के और विदेश के और 12 क्रू मेंबर सवार थे। इसमें से एक यात्री का बचने का अच्छा समाचार मिला है, मैं उनको मिलकर आया हूं। मृत्यु का आंकड़ा तो डीएनए परीक्षण और यात्रियों की पहचान के बाद ही अथॉरिटी अधिकृत रूप से घोषित करेगी, मगर जो यात्री बचा है उसको मैं मिलकर आया हूं। घटना के तुरंत बाद गुजरात सरकार ने बहुत त्वरा से डिजास्टर मैनेजमेंट की सारी इकाइयों को अलर्ट करते हुए, चाहे हेल्थ डिपार्टमेंट हो, चाहे फायर ब्रिगेड हो, चाहे पुलिस विभाग हो, भारत सरकार की भी सीएपीएफ को संपर्क कर सभी ने एक साथ मिलकर राहत और बचाव का कार्य चालू किया। मगर 1.25 लाख लीटर ईंधन जो विमान के अंदर ही था और लगभग गर्मी तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। अब मैं घटना स्थान पर भी जाकर आया हूं। सारे यात्रियों के मृतदेह को बाहर निकालने का काम लगभग समाप्त हो चुका है। जितने यात्रियों के परिजन यहाँ पहुँच चुके हैं वो सबका डीएनए लेने की कार्यवाही भी 2-3 घंटों में समाप्त हो जाएगी। विदेश में जिनके परिजन हैं उनको सूचना देने की कार्यवाही समाप्त हो चुकी है और जैसे ही पहुंचते हैं उनके भी डीएनए सैंपल लिए जाएंगे और मृतदेहों की पहचान के लिए जितने मृतदेह मिले हैं इनके भी डीएनए सैंपल लेने की कार्यवाही समाप्त हो चुकी है। गुजरात में ही लगभग 1000 के आसपास डीएनए टेस्ट करने पड़ेंगे। ये सभी टेस्ट करने की क्षमता गुजरात में विकसित है, तो डीएनए टेस्टिंग के लिए कहीं गुजरात के बाहर जाने की ज़रूरत नहीं पड़ेगी। गुजरात की एफएसएल और नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी दोनों मिलकर कम से कम समय में डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। उनके रहने की सुविधा, उनकी सांत्वना की सुविधा, जिनको मेडिकल प्रॉब्लम ट्रॉमा के कारण हुए इनकी मेडिकल की सुविधा, ये सारी व्यवस्था बहुत सुचारू रूप से हो चुकी है। अभी रिव्यू मीटिंग में सारी व्यवस्थाओं को हम सब मंत्रियों ने साथ में मिलकर देखा है। एविएशन डिपार्टमेंट ने अपनी जांच शुरू कर दी है और जांच तेजी से आगे बढ़े इसके लिए भी एविएशन मंत्री जी ने सूचनाएं दी है। मैं फिर से एक बार राहत काम में जिन जिन एजेंसियों ने त्वरा के साथ बचाव और राहत का काम किया वो सभी का धन्यवाद करना चाहता हूं
और फिर से एक बार जिन्होंने अपने परिजनों को गंवाया है, हताहत हुए हैं, वो सभी को मनपूर्वक संवेदनाएं व्यक्त करता हूँ। मैं एक बार जरूर कहना चाहता हूँ कि ये एक्सीडेंट है, एक्सीडेंट को कोई रोक नहीं सकता, परंतु 365 दिन 24 घंटा इस तरह की घटना के लिए प्रशासन का जो अलर्टनेस है उसकी कसौटी उसी वक्त होती है जब ऐसी घटनाएं होती है। और आज गुजरात के डिजास्टर मैनेजमेंट की तैयारियों का एक प्रकार से दुर्भाग्यपूर्ण तरीके से मगर कसौटी हुआ और बहुत तोरा के साथ यहाँ पर काम किया गया, वो पूरे देश के मीडिया के सामने और परिजनों के सामने भी आया है। अंत में मैं फिर से एक बार सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी की ओर से, भारत सरकार और गुजरात सरकार की ओर से सभी हताहत लोगों के परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूं। धन्यवाद। আমি এইখানে দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে এয়ারপোর্টে এই অভিশপ্ত বিমানের পৌঁছানোর কথা ছিল, গ্যাট্রিক এয়ারপোর্ট, সেইখানে আমার সহকর্মী শ্রেয়া বহুগুণা সেখানকার ছবিটা তুলে ধরেছে। দেখব। इसी विमान में तकरीबन 50 के करीबन ब्रिटिश नागरिक भी सवार थे और इसके बाद से ही ब्रिटेन में भी अपने नागरिकों को लेकर कि उनके नागरिक के जो पार्थिव शरीर हैं उन्हें कैसे यहाँ पर लाया जाएगा, उनके रिलेटिव जो कि इंडिया जाना चाहते हैं उनका क्या होने वाला है, उनको वीज़ा कैसे मिलेगा और तमाम तरह के जो सवाल हैं और ये प्लेन क्रैश आखिर हुआ कैसे है, ये तमाम तरीके के सवाल जो हैं वो यहाँ की ब्रिटिश मीडिया भी लगातार सरकार से पूछ रही है। আমি সমিতদার কাছেই ফিরবো, কিন্তু সমিতদার সঙ্গে একটা জায়গায় একমত, একটা জায়গায় দ্বিমত। দেখুন, সরকারের নিয়ন্ত্রণে পুরোটা চলে গেলে কি হয়, লাইসেন্স রাজ সে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নিঃসন্দেহে যোগান চাহিদা বাজারের হাতে তো থাকবেই, ভারতবর্ষ উদার অর্থনীতির পথে হাঁটছে, কিন্তু পাশাপাশি জঙ্গি হানার পর ২৬ জন তরতাজা প্রাণের চলে যাওয়ার পর সেখানে যদি টিকিটের দাম একেবারে অস্বাভাবিকভাবে ১৫ গুণ ২০ গুণ বেড়ে যায়, নিঃসন্দেহে সেখানে সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন এবং সেটা সরকারের কর্তব্য। সমিতা, দেখো, আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, সেটা সরকারের হাতে থাকবে না প্রাইভেটের হাতে যাবে সেটা অন্য প্রসঙ্গটা হলো কতগুলো সার্ভিস আছে। ঠিক ঠিক, যে আজকে আলু পটলের ব্যবসা করা, আর যেমন ধরা যাক মেডিকেল হসপিটালগুলো ব্যবসা করে তো করবে, কিন্তু সার্ভিস দিচ্ছে, কিন্তু হসপিটালকে আমি এখানে একমত যে সেফটি সিকিউরিটির বিষয় তো সরকারি নিয়ন্ত্রণে আছে, এরকম নয় যে ওটা আউটসোর্স হয়ে গেছে। মেডিকেলগুলো, এই হসপিটালগুলোর তাদেরও কতগুলো এস্থেটিক থাকা দরকার, এথিক্স থাকা দরকার। যে যেমন আমরা যদি করোনা পিরিয়ড দেখি, যেভাবে সাধারণ মানুষকে ঠকিয়েছে এই বড় বড় হসপিটাল, আমি কোনো পার্টিকুলার একটা বলছি না বা আমার শহর বলছি না, আমি সারা ভারতবর্ষের দিকে আমি বলছি, আমরা যেটুকু জানতে পেরেছি। ঠিক সেই রেলওয়ে সার্ভিস, সুতরাং রেল কত টাকা প্রফিট করলো লস করলো এটা কিন্তু মানে অন্য একটা বিষয়, সেখানে দেখতে হবে মানুষ কি সার্ভিস পাচ্ছে। সেম প্লেন সার্ভিস, এটা তো সার্ভিস বেসিক্যালি। এই সার্ভিসটা যদি আজকে এরকম হয়ে যায় এবং সেইখানে এই আজকে ঘটনার পরে একে এই কম্পেনসেশন দেওয়া হবে, এই দেওয়া হবে, কিন্তু মানুষগুলো তো মরে গেল, একদম মানুষগুলো। এবং আমি বলছি যেই যদি কোম্পানিগুলোর মূল টার্গেট হয়, যেটা আমাদের আরেকজন পাইলট সাহেব বলছিলেন, যে তাদের 16 ঘন্টা লড়তে হবে, তা নাহলে তারা লিজের টাকা দিতে পারবে না। তার মানে কেন এটা হবে, যে তাহলে মানুষের তার লিজের টাকা দিতে পারবে কি পারবে না, সে বলে সে ফ্লাইটে তুলে নিল তার উইদাউট মেনটেনেন্স, তো এটাকে কেউ দেখবার লোক থাকবে না। তাহলে কোন কিসে ভারতবর্ষের মানুষ নাগরিকরা ট্রেনে যাবে না প্লেনে যাবে, কোনো তো সিকিউরিটি বলতে কিচ্ছু থাকছে না। সুতরাং এবং এইগুলোকে অতি অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টেরই দায়িত্ব, যে যত কথাই বলুক, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব এইগুলোকে রোখার। আমাদের এখানে সত্যি ভিজিলেন্স নেই, কারণ আমাদের এখানে ভিজিলেন্সের লোকরাও করাপ্টেড, আনফর্চুনেটলি আমি বলছি। তা নাহলে এই আমাদের যে বেবি ফুডে যে দেশে তোমার ভেজাল মেশে, হ্যাঁ, তেলের মধ্যে ভেজাল মেশে, ওষুধ যেখানে 2 নম্বরি বাজারে বিক্রি হয়, সেটা পাবলিক গিয়ে ধরবে? এটা হতে পারে? এটা হতে পারে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। আর একটা কথা বলে আমি শেষ করব, আমাদের ভারতবর্ষের এত আনফর্চুনেট একটা দেশ আমাদের, যে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আজ উনি বললেন না যে জেট আবিষ্কার করতে পারেননি 100 বছরে, ঠিক সেইমটা আবিষ্কার করতে পারেননি, না করতে দেওয়া হয়নি। কেন? তুমি ধরো সেন্ট্রাল গভর্নমেন্টে যেই থাকুক,
আর স্টেট গভর্নমেন্টে যেই থাকুক, যে রাজনীতির লোকই থাকুক, এরা কখনো কখনো খুব মৈত্রী দেখায়, কখনো কখনো বিরোধ দেখায়। কেন? তাদের পলিটিক্যাল স্বার্থে, মানুষের স্বার্থে না। যার জন্য এই ভাঙড়ে একটা তোমার এয়ারপোর্ট হওয়ার কথা ছিল। ভাঙড়টা আমাদের কলকাতা শহরের তুলনায় অনেক হালকা জায়গা, কারণ কলকাতা শহরে যখন দমদম এয়ারপোর্ট হয় ওটা অনেক হালকা জায়গা ছিল, আজকের দিনে নয়। এবং সেম রাজ্য সরকার বলতে পারবে না বা ওখানকার মিউনিসিপ্যাল বলতে পারবে না তাদের না জানিয়ে ওই বিল্ডিংগুলো হচ্ছে। প্রত্যেকে জানে এবং যে যখন ক্ষমতায় ছিল সেগুলোকে তারা অ্যালাউ করেছে। এইটা বন্ধ না হলে আমাদের সাধারণ মানুষের কোনো নিস্তার নেই। একদম। আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো যে শুধু বিমান যাত্রা নয়, বিমান যাত্রা ছাড়াও রেল যাত্রা, কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল সেই ছবি, অমরনাথ যাত্রার যারা নিরাপত্তার দায়িত্বে সেই বিএসএফ জওয়ানরা, তাদের জন্য বরাদ্দ ট্রেন, সেই ছবি দেখে রীতিমতো আতঙ্কিত। তার কারণ কারোর সিট নেই, যেখানে যে ন্যূনতম পরিষেবাটা রেল যাত্রার সেটাও নেই। আমি বলছি এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের এবং সেই দাবি আমাদের থাকবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমনের @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। ভূপতি নস্কর লিখছেন, যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, নাশকতা, যাই হোক না কেন সত্যি সামনে আসুক। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, বিমান ওড়ার আগে বিমানের আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ছিল। সৈকত বর্মন লিখছেন, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে সান্ত্বনা জানানোর কোনো ভাষা নেই। প্রবাল ঘোষ লিখছেন, এরপর বিমানে ওঠার মুহূর্তে মানুষের বুক কাঁপলে তাঁদের দোষ দেওয়া যায় না। অরিজিৎ তালুকদার লিখছেন, বিমান রক্ষণাবেক্ষণে আরও জোর দিতে হবে, সরকার এ নিয়ে কড়া আইন আনুক। আর এইখানে আমি দেখাবো রেল যাত্রার সেই ছবি, অমরনাথ যাত্রার জন্য যারা বিএসএফ জওয়ান তারা একেবারে শটান যাচ্ছেন তাদের জায়গায়, তাদের জন্য নির্ধারিত হয়েছে একটি ট্রেন, কিন্তু তার হাল দেখে সত্যিই খারাপ লাগে, শিউরে উঠতে হয়। দেখুন, আহমেদাবাদে বিভৎস বিমান বিপর্যয়, ভারতের বুকে অন্যতম ভয়াবহ, কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু মিছিল, 241টা মানুষের জন্য এই সফরই হলো শেষ সফর। এই ঘটনা যখন গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে, তখন সামনে এসেছে আরেক ভয়াবহ সফরের ছবি। না, এই সফরে কারো প্রাণ যায়নি, কিন্তু এই সফরও যন্ত্রণার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দূরপাল্লার ট্রেনের ছবি, যেখানে কয়েকজন বিএসএফ জওয়ান দেখাচ্ছেন ট্রেনের যে কামরায় তারা রয়েছেন তার কি ভয়ানক অবস্থা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নোংরা, খাবারের প্যাকেট, ফলের খোসা, কি নেই তার মধ্যে। देखिए कम से कम हजारों की मात्रा में कॉकरोच घूम रहे हैं यहाँ। बुरे हाल है इस ट्रेन के। देखिए सर, ये देखिए ऊपर हाल सर, पूरा बारिश बुरिश सब नीचे आएगा इसमें। बिल्कुल ठीक नहीं है इस ट्रेन की कंडीशन। ট্রেনের দরজা দেওয়াল সব ভাঙা, শৌচাগার অন্ধকার, পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। सर ये तो चेंज होने चाहिए सर, ये वाले डब्बे तो बिल्कुल चेंज होने ही चाहिए सर। ये तो ऐसी सिचुएशन में तो आई डोंट थिंक सो कि ट्रैवल करना सही है। ये इनह्यूमन टाइप कंडीशन है सर। खिड़कियां है नहीं, खिड़कियों में सब में छेद है। এই ভাইরাল ভিডিও সামনে আসার পরই প্রশ্ন উঠেছে, দেশের নিরাপত্তার কাজে যারা যুক্ত তাদের কেন এরকম পরিস্থিতিতে সফর করতে হবে? এরকম অপরিচ্ছন্ন কামরায় কেউ কিভাবে সফর করতে পারে? সাধারণ মানুষের করের টাকায় যে রেল ব্যবস্থা পরিচালিত, তাতে সফর করা এরকম দুর্বিষহ কেন হবে? এটা তো একটা খুব সাংঘাতিক দিক সামনে এসছে। সামনে অনেক বড় বড় কথা সাজানো গোছানো একটা চিত্রনাট্য পেশ করা হচ্ছে মোদির থেকে বা কেন্দ্রীয় সরকারের থেকে, কিন্তু প্রদীপের নিচেই অন্ধকার, সেটা প্রকাশ্যে। সেটাকে ট্রেন না বলে আস্তাকুর বলা অনেক ভালো। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রক তার তদন্ত করছে, 4 জনকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে যে ব্যর্থতা আছে দেখতে হবে সেই ব্যর্থতার মধ্যে কোনো সরকারকে অপদস্থ করার ছক আছে কিনা। ট্রেন এবং বিমান দুটোই মানুষের যাতায়াতের মাধ্যম। কোথাও বিমান ভেঙে পড়ছে, কোথাও ট্রেনের এই অবস্থা। মানুষের জীবনের স্বাচ্ছন্দ্যের কোনো নিশ্চয়তাই কি নেই? এবিপি আনন্দ।